কথা ও ছন্দে গল্পের আসরে আমি পুষ্পিতা সবাইকে স্বাগত জানাই। আজ শোনাচ্ছি সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রীর লেখা একটি ছোট গল্প। গল্পের নাম সরোজ বালা। সরোজু, ও সরোজু, ও সরোজবালা। দেওয়ালে পিঠ দিয়ে বসেছিল সরোজবালা। কিছু এমন যে ভাবনায় তলিয়ে ছিল তাও না। আসলে নিজেরই অচেনা নামে কেউ ডাকলে মাথার ভিতর চট করে নামটা ঢোকে না। রঘু বলে যে ছেলেটি রান্না করে সে উঁকি দিয়ে বলে গেল, তোমাকে ডাকছেন বড় মা। ধর্মড়িয়ে উঠে দাঁড়ায় সরোজবালা। তাই তো, সন্ধে 7:30 বেজে গেছে কখন। বড় মাকে ওষুধ দিল এই তো 6:45। এই যে যাই বড় মা, রুটি বানাই। 7:30 যে বেজে গেছে, এতবার ডাকছি তা তোমার খেয়াল নেই? দেরি হবে না বড় মা, এক্ষুনি রুটি বানাচ্ছি। দেরি হবে না এ তো একটা কথার কথা, সময় তো লাগবেই। বড় মা সব কিছু গরম খেতে পছন্দ করেন, একেবারে ধোঁয়া ওঠা গরম। সারা জীবন নাকি এমনই খেয়ে এসেছেন যখন নিজের হাতে রাঁধতেন। এখন বুড়ো হয়েছেন বলে কাজের লোক ঠান্ডা খাবার খাওয়াবে তা মোটেই চলবে না। এই কাজটা সবচেয়ে কঠিন বলে মনে হয় সরোজবালার। সব খাবারের পদ একসঙ্গে খান না বড় মা। প্রতিটি গ্রাস ধীরে সুস্থে চিবিয়ে খেতে সময় লাগে, অথচ সব কিছু একই রকম গরম রাখতে হবে। প্রথম প্রথম ব্যাপারটা গুলিয়ে গিয়ে মাথার ভিতরটা ধোঁয়া হয়ে যেত। এখন 1.5 মাস পর অনেকটা সুস্থির হয়েছে সরোজবালা। প্রথমে 1 বাটি দুধ আর একটি রুটি। দুধটা হবে ধোঁয়া ওঠা গরম, কিন্তু রুটিটা নয়। গরম রুটি শক্ত হয়ে যায় নাকি। রুটিটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে গরম দুধে মেশাতে হবে। তার আগে দুধে দিতে হবে বড় 1 চামচ চিনি। দুধের সঙ্গে ডালটাও গ্যাসে গরম করতে বসিয়ে দেয় সরোজবালা পাশাপাশি, অথচ গ্যাসটা থাকবে ছোট, না হলে ডালটা অনর্থক বেশি গরম হয়ে যাবে। দুধ রুটি খেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। তারপর ডাল আর ভাত। রুটির মতো ঠান্ডা হলে চলবে না ভাতটা, এটাকে হতে হবে ধোঁয়া ওঠা গরম, সেই সঙ্গে ডালও। তার মানে দুধটা নামিয়েই ভাতের প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিতে হবে চট করে, যাতে রুটি খাওয়া শেষ হওয়া পর্যন্ত ভাত আর ডালটা একই রকম ধোঁয়া ওঠা পর্যায়ে নিয়ে যাওয়া যায়। একটা একটা করে খাবারের বাটি সাবধানে রান্নাঘর থেকে ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া। টেবিলের কাছে যেন সুদূর ভবিষ্যতেও কখনো চির না ধরে, তাই ছোট ছোট কাঠের চাকতি পাতা আছে। তাপ কাঁচের জন্য ভালো নয়, ওই চাকতির ওপর বসাতে হবে বাটিগুলো। খাবার আনা নেওয়া করতে করতে কোনোটা হয়তো ঠান্ডা হয়ে গেল। সত্যি হয়েছে কি হয়নি সেটা বড় কথা নয়। যদি তুমি বড় মাকে আঙুল ছুঁয়ে দেখাও যে এই বাটিটা গরম দেখুন কেমন, অথবা বলো এই তো ধোঁয়া উঠছে দিব্যি, তাতে বড় মা মানতে নাও পারেন। খাবার তাপমানের ব্যাপারে কেউ যেন তাকে ফাঁকি না দিতে পারে, এটাই তার অন্যতম অভিপ্রায়। কাজেই ধোঁয়া ওঠা খাবার নিয়ে সরোজবালা আবার রান্নাঘরে। অবসর সময়ে কখনো কখনো সরোজবালার মাথায় আসে যে সে নিজে কিভাবে খায়। নাতি নাতনি জামাই মেয়ে সরোজ সবাই মেঝেতে বসে গোল হয়ে। একসঙ্গে খেলে খাবার সাশ্রয় হয়, নষ্টও হয় কম। তাদের ফ্রিজ নেই, গরমকালে খাবার গেঁজিয়ে ওঠার ভয় থাকে। থালায় একটু রুটি তরকারি নিয়ে সরোজ দেখে কার কি বেশি, কোথায় কে কী ফেলছে। বিশেষ করে নাতি নাতনি, ওদের পাতেরটা মেয়েও খায়, সেও। একসময় বাতিল সবজি, মাখা ভাত, আলু, মাছের কাঁটাকুটিতে ভরে ওঠে তার থালা। গরম খাবার শেষ কবে খেয়েছে মনে পড়ে না সরোজের। খিদেটা এমন জিনিস যে তার সামনে গরম ঠান্ডা কোনো ব্যাপার নয়। তাছাড়া বারবার খাবার গরম করতে জ্বালানি খরচা করবে কে? মেয়েটার ওপর চাপ পড়ছে বড্ড।
নিজেই কাজটার সঙ্গে বড়মাদের বাড়ির কাজটা ধরেছে যে। সন্ধেবেলা রোজই মাথা ধরে থাকে, ঘাড়ে পিঠে যন্ত্রণা। তারপর শুতে যাবার আগে এক রাশ এঁটো বাসন মাজতে বসে এজমালি বাথরুমটার দোরগোড়ায়। করতেই হবে, মাগো, ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে হবে, পড়াশোনা শেখাতে হবে আরও। আমাদের আর কি আছে গতর ছাড়া বলো? যে বাড়িতে মেয়ে কাজ করে সেই ফ্ল্যাটের লাগোয়া একখানা সার্ভিস কোয়ার্টার বলতে একখানা ঘর আর কমন বাথরুম। ওই একখানা ঘরের ভাড়াই বাজারে 10,000 টাকা মাস গেলে, 1,2 সেলামি। মুম্বাইয়ের মতন শহরে ওই টাকা দিয়ে বস্তিতে ঝুপড়ি ঘর নেওয়ার মতো লোকেরও অভাব নেই। ঘরটুকু হারানো চলবে না, হোক না তার দেওয়াল প্লাস্টার ঘষা, মেঝে চটা ওঠা। ছেলেমেয়েরা স্কুলে পড়ছে, কাজেই টিউশন, মাস্টার, বাড়ির কাছে সমুদ্র, তার ধার ঘেঁষে সাজানো সুন্দর পার্ক। ঘরটুকু হারাতে পারবে না বলেই না মেয়ে এত খাটছে বক্সিদের বাড়ি, আর মাকে এনে জুড়ে দিয়েছে বড়মাদের কাজে। এটা হাতছাড়া করা চলবে না। টাকার দরকার। একেবারে পাশের ফ্ল্যাট, প্রাণ থাকতে অন্য কারো হাতে তুলে দেওয়া যায় নাকি এই কাজ? টাকার দরকার মা, অনেক টাকা। এমন করে চোখ গোল গোল করে ফিসফিসায় মেয়ে যে সরোজবালার হাসিই পায়। এত কষ্টে দিল্লির ঝুপড়ি ঘরে আধপেটা খেয়ে দিন কাটাচ্ছে তার ছেলে আর বউ। তাদের সঙ্গে থাকা যেমন কষ্টের, তাদের ছেড়ে আসাও তেমনি। দিল্লির হাড় কাঁপানো শীত, শরীরে জ্বালা ধরানো গরম, তবু অভ্যেস ছিল এত বছরের। 10 মাস হলো ছেলের কারখানায় তালা পড়েছে। মাস গেলে 4,000 টাকা রোজগার, তাও বন্ধ। কমনওয়েলথ খেলার তোড়জোড়ে সারা দিল্লি খুঁড়ে ফেলেছে রাজ্যের সব ঠিকেদার। তাদের একজনের দলে লেবার হয়ে কাজ করছিল সরোজের ছেলেও। সেই কাজ নিয়ে তদন্ত কী সব হয়ে ঠিকেদারের বিল আটকা পড়ল, আর ছেলের পাওনা টাকাও। তখন ছেলে বউ নিজেরা মিলেই বললে, আমাদের দুটো পেট যা হোক করে চলে যাবে, তুমি বোনের কাছে যাও, কিছু না হোক ওর বাচ্চা দুটোকে দেখাশোনা করলেও বোনের একটু আরাম হবে। কি ভেবে এসেছিল আর কোথায় পৌঁছলো শেষে? এ যে বাঘের গুহায় রোজ ঢোকা আর বেরোনো। বড়মার খাওয়া শেষ, এবার ওর পিছনে দাঁড়িয়ে চেয়ারখানা ধরতে হবে। সাবধানে এক হাত ধরে নিয়ে যেতে হবে আঁচাতে। তারপর দিনের পরা কাপড় পাল্টে রাতের শোয়ার কাপড় পরিয়ে দেওয়া, জলের ঘটিতে তাজা জল ভরে দেওয়া, পায়ের কাছে কম্বল চাদর লেপ সব জুড়ে গুটিয়ে রাখা, এসবই হালকা কাজ। মেয়ে আগে করত, এখন কেবল এবাড়ির বাসনগুলি মাজে সে। বুড়ো বয়সে মায়ের জলটল বেশি ঘাঁটা ঠিক হবে না। দিল্লির মতন না হলেও এ বাড়িতে উত্তর ও পশ্চিম থেকে একটা হাওয়া আসে, বেশ শীতশীতই করে সন্ধ্যের পর। এই সব কাজ করার জন্য এরা এত টাকা দিয়ে লোক রেখেছে। সত্যি কত টাকা মানুষের, বলেই মনে মনে জিভ কাটে সরোজবালা। ভাগ্যিস রেখেছে, ছেলেকে এবার কিছু টাকাও পাঠাতে পারবে, নিজের খরচ মেটার পরও টাকা বাঁচবে। টাকার স্বপ্ন আছে, মনে সোয়াস্তি নেই যদিও। বাঘের ঘরে রোজ ঢোকা আর বেরোনো। মেয়ে বলে দিয়েছে, বেশি কথা বলতে হবে না, যতটুকু কাজের জন্য দরকার ততটুকুই। এ বাড়িতে লোকজন অবশ্য সবাই ব্যস্ত। বড়মার ছেলের বউ অফিসে বেরিয়ে যায় সকাল 9টার সময়, ফেরে রাত 9টায়। এ শহরে যাতায়াত করাটাই সবচেয়ে বিরাট কাজ, জেনে গেছে সরোজ। দিনে 3, 4, 5 ঘন্টা বাসে ট্রেনে গাড়িতে কাটিয়েও মানুষ চাকরি করে সংসার করে, বেঁচে থাকে। তবে তাকে বাঁচা বলে কি না কে জানে। আখমারাই মেশিন থেকে বার হওয়া ছিবড়ের মতো মানুষ। দিনের বেলাটা রঘু থাকে, সরোজবালা 3-4 বার আসে যায়, বড়মার কাজগুলি করে দেয়। সন্ধে 7:30টার পর রঘু থাকতে চায় না, তাই বড়মার রাতের খাওয়া দাওয়ার দায়িত্ব সরোজবালার।
বসে থাকলে পাছে কথার পিঠে কথা বাড়ে, তাই বসাটা এড়ায় সরোজবালা। খুটখাট করে এধার ওধার ঘুরে জামাকাপড় গোছায় বড়মার, উল্টে দেয় সুটকেস, ন্যাপথালিন সাজায় নতুন করে, নতুন খবর কাগজ পাতে র্যাকের ওপর। প্রথম কটা দিন বেশ মুশকিলেই কেটেছিল। তোমার নাম কি বললে যেন? সরোজবালা। সরোজবালা আবার নাম হয় নাকি? সরোজুবালা নয় তো? সরোজুবালা। মায়ের নাম কি ছিল? কোথায় যেন গ্রাম তোমাদের? দিল্লিতে কোথায় থাকতে? ছেলে কি করে? বড়মার ছেলের বউ বলেছিল ফটো আর একটা ঠিকানার সবুত দরকার, পুলিশের কাছে জমা দিতে হবে। তুমি তো আবার এখানে থাকোনি আগে। মেয়ে কাছেই ছিল ভাগ্যিস। বুড়ো মানুষ, ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না মাসিমা, আমাদের তো 10 বছর হয়ে গেল এখানে। মা কটা দিন বড়মাকে মদত করুক, আপনারা দেখুন, পয়সা দিতে হবে না যদি কাজ পছন্দ না হয়। মেয়ের ভীষণ সাহস তো। বাড়ি গিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে সরোজবালা মাতা কৌশল্যা পিতা বিশ্বনাথ প্রসঙ্গে বলেছিল, এ আমি পারবো না রে, ভয়েই মরে যাব। তোর যদি বিপদ আপদ হয় কোনো, ওরা যদি ধরে ফেলে। ওই রোগা পাতলা মেয়ের কি জেদ আর কি সাহস! বুকের পাটা আছে বলেই ছেলে মেয়েকে ইংরেজি মিডিয়াম স্কুলে পাঠাচ্ছে, টিউশন পড়তে মাস্টার রাখছে, নিজেদের পুরো বদলে অন্য রকম করে ফেলেছে। চলন বলন আচার ব্যবহার একে যেন চেনেই না সরোজবালা। পারতেই হবে তোমাকে, মেয়ে রাগ করে বলল। তোমার ভয় করছে বলে ৩,৫০০ টাকার কাজটা খোয়াবো? তুড়ি মারলে 10টা লোক ছুটে আসে এখানে, জানো তো। ওরে ভুলভাল বলে ফেলি যদি, তোর কোনো নুকসান হয়ে যায়। কিচ্ছু হবে না, থামো তো, বেনি দুলিয়ে বলে যায় মেয়ে। এই শহরে রোজ 10,000 ইনসান আর 400 গাড়ি নতুন পয়দা হচ্ছে, সবার কাগজপত্র ফিট হবার ব্যবস্থা আছে, কেউ কিছু করতে পারবে না, দেখো। মেয়ে খুব একটা ভুল বলেনি। 10 বছর থাকা হয়ে গেছে এ শহরে, জায়গাটা ওর চেনা। এখানে কারো সময় নেই অন্যের ব্যাপারে বেশি নাক টাক গলানোর। সরোজবালাকে কোনো প্রশ্ন কেউ করছে না, কি খায় কি মাখে, দেশের খবর কি। বড়মার সময় কাটে না বলে মাঝে মধ্যে কথা বলেন বসিয়ে, তাতে ওর নিজের জীবনের কথাই বেশি থাকে, প্রশ্ন কম। আর একটা জিনিস আছে এই শহরের, সেটা হলো বড় কলিজা। মানুষ কুকুর শুয়োর ছাগল ঠাসাঠাসি করে থাকবে, চালে বস্তিতে খোঁয়াড়ের মতন ঝুপড়িতে, কিন্তু সবাই সবাইকে দেখবে, রাস্তা ছেড়ে দেবে। এ ওর পেটে লাথি মারবে না, কারণ সবাইকে বেঁচে থাকতে হবে। অন্যকে বেঁচে থাকতে না দিলে নিজে বাঁচা অসম্ভব, এ কথা বুঝেছে মুম্বাই। বুঝেছে বলেই প্রতি মুহূর্তে জল উপচানো কানাতোলা থালার মতন আরব সাগরের ঢেউয়ে ভেসে আছে সে। বিকেলে মাল্টি স্টোরির বাড়ির নিচের খেলার জায়গাটায় হাঁটতে যান বড়মা। বয়স 80 ছাড়িয়েছে, ঘরের কাজকর্ম নেই, হাঁটাহাঁটিই যা ব্যায়াম। ঘরের মধ্যে মেপে মেপে 500 পা, তখন পেছন পেছন ঘোরে সরোজবালা। একজন খাওয়া হজম করার জন্য হাঁটছেন, একজন খিদে চাপতে চাপতে হাঁটছে। ব্যাপারটার মধ্যে মজা আছে। বয়স 60 পেরোলেও সরোজবালার শরীর এখনও টান টান। পিঠ অল্প ঝুঁকেছে অবশ্য, খিদেও পায়। বাড়িতে নাতি নাতনি দুটোকে চান করানো খাওয়ানো, এক ফাঁকে স্কুলে পৌঁছে দেওয়া, সেখান থেকে নিয়ে আসা। মেয়ে তো বক্সিদের বাড়িতে ঢুকলে মাঝে বেরোনোর ফুরসতই পায় না। সন্ধে 5টা থেকে 6টার মধ্যে বড়মার নিচে হাঁটার সময়। যত্ন করে লিফটে নামিয়ে নিয়ে যায় সরোজ, আর এক প্রস্থ হাঁটে ওর সঙ্গে। ফিরে এলে জল দেয়, ওষুধ দেয় বড়মাকে, তারপর কখনো মিষ্টি, কখনো পায়েস, কখনো বা বেদানার রস।
একটা মানুষের ওষুধই বা কত রকম, দেখে অবাক হয় সরোজবালা। লাল নীল হলুদ ট্যাবলেট, আয়ুর্বেদিক ওষুধ, হোমিওপ্যাথিক গুলি, বায়োকেমিক তরল, সব কটি ওষুধের সময় বাঁধা। ঘড়ি দেখতে জানে না সরোজবালা, এটা কেউ এখনো ধরতে পারেনি এখানে। তাতে অবশ্য কোনো অসুবিধা হচ্ছে না বিশেষ, কারণ মোটামুটি রোদের আন্দাজে কাজ চালাচ্ছে সরোজবালা, যেমন করে এসেছে সারাটা জীবন। দ্বিতীয়ত, ওষুধগুলি বড়মার মুখস্থ, সময় ও অনুপান সহ। তিনি হাঁক মারতে থাকেন সরোজবালাকে। রঘু যাবার আগে 1 ঘন্টা মতো সময় হাতে থাকে সরোজবালার। ওই সময়টা সে কোনোদিন নাতি নাতনিকে নিয়ে, কোনোদিন একাই চলে যায় সমুদ্রের ধারের পার্কটিতে। জোয়ারের সময় কালো কালো পাথরগুলির ওপর ঢেউ এসে আছড়ে পড়ে, সাগর পাখিরা ডাকে, উড়তে থাকে জলের ওপর, বাতাস ছুটে আসে হু হু করে। আবার দেখো, ভাটার সময় জল চলে যায় কত দূরে, অভিমানী বালকের মতো। কালো পাথরগুলি জেগে থাকে অনেকটা দূর পর্যন্ত। বাতাস স্থির, জল থেকে এক অতিকায় আঁশটে গন্ধ উঠে ছড়িয়ে পড়ে চারদিকে। তবু সমুদ্র সুন্দর। এ সমুদ্রে রোজ ভাটার মতো সূর্য অস্ত যায়, চাঁদ ওঠে, অস্ত যায় জলে। চাঁদের আলো গভীর একটি আলোর স্তম্ভ পাঠায় জলের নিচে। সোনার সে মায়াময় থাম ঝিলমিল করতে থাকে জলের দোলার সঙ্গে। মাঝে মাঝে রাতে শুতেও হয় সরোজবালাকে। বড় মাকে একা রাখা বারণ। ছেলে বৌমা হয়তো সিনেমায় গেছে, পার্টিতে, রাত 12টা বাজবে ফিরতে। তখন একটি মাদুর পেতে বসে বা শুয়ে থাকে সরোজবালা বড়মার পায়ের দিকটাতে। আর তখনই তার চোখে পড়ে রাত সমুদ্রের এই অচিন খেলাটুকু। সমুদ্রের সঙ্গে কাটানো সময়টুকু সরোজবালার নিজের। তখন সে কারো মা নয়, বউ নয়, শাশুড়ি নয়। জোয়ারের সমুদ্র তারও মনে দোলা আনে, হু হু বাতাস তাকে নাড়া দেয়। সমুদ্র বলে, এ কি করছো সরোজবালা? এভাবে কি বাঁচা যায়? একে বাঁচা বলে? নিজের নাম, পরিচয়, পোশাক পরিচ্ছদ, অভ্যেস, আচার সব কিছুকে লুকিয়ে? তুমি তো একটা মিথ্যে মানুষ। মনের মধ্যে তখন উথাল পাতাল হতে থাকে সরোজবালার। সেভাবে দূর ছাই, কি হবে, চলে যাই দিল্লি ফিরে, যা হোক করে চালিয়ে নেব। মেয়ে তো এখানে আছে 10 বছর, ওর চলে যাবে আমাকে ছাড়া। তারপর যখন বালিশের খোলের মধ্যে ভরে রাখা মাইনের টাকাগুলোর খচখচ শব্দ শোনে সে, রাতে শোয়ার সময় কানের কাছে, মাথার নিচে, দেখে দেওয়ালে টাঙানো সদ্য ইস্ত্রি করা নাতি নাতনির সাদা ইউনিফর্ম, তখন মনে হয়, না থাক, কি হবে সত্যি দিয়ে। অভাবের ফাঁস কেটে বেরোবার জন্য যারা লড়ছে, একটু তাদের সঙ্গে থাকি। তখন চুপ করে শুয়ে সে ভাবে রাতের সমুদ্রে চাঁদের তৈরি দীর্ঘ সোনার খিলানটির কথা। এত সুন্দর কিছু জীবনে দেখেনি সরোজবালা। দিল্লিতে সমুদ্র নেই, তাদের ঘুপচি ঘরের পাশে কয়েকটা রোদে পোড়া গাছই আছে, আর জঙ্গলের গাদা ভাঙাচোরা রাবিশ, সারি সারি বস্তিঘর। চোখ বন্ধ করে ওই সোনার থামটি বেয়ে জলের তলায় চলে যায় সে। চেষ্টা করে ওই আলো আর ঢেউ থেকে সান্ত্বনা, আনন্দ পেতে। একই সঙ্গে ছেলে আর বউয়ের অবস্থা ভেবে চোখের দুকোণ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়তে থাকে মাথার বালিশে। একদিন ভোরে খুব জ্বর নিয়ে ঘুম ভাঙে সরোজবালার, সঙ্গে মাথার যন্ত্রণা। সকাল হয়ে গেছে, অথচ উঠতে পারছে না সে শরীরের জন্য। এই বোধ তাকে উদ্ভ্রান্ত করে দেয়। মেয়ে 2-3 বার বক্সিদের বাড়ি থেকে ছুটে ছুটে আসে মায়ের কি হলো দেখতে। তারপর বক্সিদের কাজে ফাঁকি দিয়ে চলে আসে বড় মাকে স্নান করাতে। ইস, কেন যে রাতে গরম চাদর একটা দিলাম না তোমায়, কি যে হলো আমার,
বলে ছুটতে ছুটতে চলে যায় মেয়ে, দুই বাড়ির কাজ সামলাতে। কাল রাতে বড়মার ছেলে আর বউ গিয়েছিল এয়ারপোর্ট, ফিরেছে রাত 2টোয়। ছেলেকে নিয়ে ফিরেছে ওরা। সরোজ বসেছিল মাদুরের উপর বড়মার পায়ের কাছে। পিছনে পিঠের দিকে জানালা খোলা, সেখান দিয়ে উত্তরের হাওয়া আসে। এপাশে বসতে সাহস হয় না যদি দরজার ঘন্টি শুনতে না পায়। পিঠের আঁচলে বাতাস আটকায় না, শীত করে, হাড়ের মধ্যে ঢুকে যায় শীত। সরোজবালার মনে পড়ে দিল্লিতে একটা পোঁটলার মধ্যে রাখা আছে তার শীতবস্ত্র, 2টো উল জামা সোয়েটার আর একখানা মোটা শাল। শীত পর্যন্ত থাকবে বলে ভাবেনি বলেই সেগুলি সঙ্গে আনেনি। এখন শীতের হাওয়ায় সেগুলির কথা মনে মনে ভেবেই তাপ নিতে চেষ্টা করে সে। অনেক রাতে উঠে দরজাও খুলেছিল সে, তারপর নিজেদের ঘরে গিয়ে শুয়েছিল। শোয়ার পর আর কিছু মনে নেই সরোজবালার। দুদিনের জন্য জ্বর আর মাথার যন্ত্রণায় ভুগে যখন সে আবার কুণ্ঠিতভাবে বড়মার কাছে গেল, তখন কেউ তাকে বিশেষ কিছু বলল না। বাড়িতে তখন আনন্দের ঢেউ। একটা সুন্দর ছেলে এসেছে বিদেশ থেকে, তার নাম মিলিন্দ, বড়মার নাতি। ছেলেটার মাথায় ঠাসা চুল, চোখে চশমা, গালে নতুন দাড়ি। সরোজের দিকে হাত বাড়িয়ে বলল, হাই। সরোজ চমকে ওঠে। সরোজকে বসতে চেয়ার এনে দেয় ছেলেটা। তাতে বড়মার ভুরু কুঁচকে ওঠে। সে কাউকেই চটাতে চায় না, ফলে একটা মাদুর নিয়ে এসে বসে। একটু পরে সরোজবালার মনে হতে থাকে জলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। যতক্ষণ বাড়িতে থাকে মিলিন্দ কিছু না কিছু করছে, বই পড়ছে, কম্পিউটার খুলে বসে আছে, এটা ওটা সারাচ্ছে। নিজের থালা বাটি টেবিল ম্যাট সে সরোজকে ছুঁতে দেয় না, নিজেই ধোয়ে। ওখানে নাকি রান্না নিজেদেরই করতে হয়, বাসন মাজাও। অত বড়লোকের দেশে কাজ করার নোকর চাকর নেই শুনে ধাঁধা লাগে সরোজবালার। যদি চাকর বাকর না থাকবে, নিজের কাজ নিজে করবে, তবে গরিব বড়লোক তফাতটা কি? আর ও দেশের গরিবরাই বা তবে করে কি? কি যে আশ্চর্য ব্যাপার! মিলিন্দ তাকে আন্টি বলে ডাকে আর নানা রকম প্রশ্ন করে। সরোজের ভয় করে না আজকাল একটুও। বড়মা যখন রাতের খাবার খান, সরোজ ওর পিছনে দাঁড়িয়ে থাকে, চেয়ারের পিঠে একখানি হাত রেখে। কখন কি লাগে। চেয়ারে তাকে বসানোর জন্য মিলিন্দ তাকে আর টানাটানি করে না, বরং সে নিজেও দাঁড়িয়ে থাকে টেবিলের উল্টো দিকে, জানতে চায় নানা রকম খবর। তোমরা কি খাও আন্টি, ভাত না রুটি? দেশে জমি আছে তোমাদের? কি ফসল হয়? বম্বে ভালো লাগে না দিল্লি? নাতি নাতনিকে কি পড়াবে ঠিক করেছো? মিলিন্দ আসার পর অদ্ভুত একটা স্বপ্ন 2-1বার দেখে ফেলেছে সরোজ, রাতে তার নিজের ঘরের তোশকে শুয়েই। আর তাতে লজ্জাও পেয়েছে খুব। দেখেছে সে একটা হাতল দেওয়া নরম ভেলভেটের চেয়ারে বসে আছে, বিয়েবাড়িতে যেমনটি দেখা যায়, ডেকোরেটরদের আনা চেয়ার, আর তার সামনে 1 কাপ ধোঁয়া ওঠা চা, সুন্দর পেয়ালা পিরিচে। স্বপ্নটা এমন খারাপ যে মেয়েকেও বলতে পারেনি সরোজবালা। আজকাল কি যে হয়েছে, নাতি নাতনিকে স্কুলে ছাড়ার সময় পার্কে বেড়াতে গিয়ে বড়মার চুলে নারকেল তেল গরম করে ঘষে লাগাতে লাগাতে সরোজবালার মন এক দিকেই পড়ে থাকছে। চুলে ঠাসা মাথা, দাড়ির জঙ্গল, সুন্দর ফর্সা একটা চশমা পরা মুখ। আচ্ছা আন্টি, দাড়িটা রাখবো না কামিয়ে ফেলবো? তার মতামত চাইছে মিলিন্দ। অদ্ভুত সময় এমন হবে তো ভাবেনি কখনো সরোজবালা। মিলিন্দ মাঝে মাঝে কাজে এখানে ওখানে যায়, 2-3 দিন বাইরে থাকে। তখন মন ভারী খারাপ হয়ে থাকে সরোজবালার। খাওয়ায় অরুচি লাগে, কাজে ভুলভাল হয়। বড়মার পায়ের ব্যথার ওষুধ 20 ফোঁটার জায়গায় 30 ফোঁটা পড়ে যায়, যেন চোখের জল ঝরছে। আবার মিলিন্দ ফিরে এলে মনটা আনন্দে ভরে যায়, যেন ফুল ফুটেছে বাড়িময়। তার
বুদ্ধিমতী মেয়ের নজর এড়ায় না মায়ের এই খামখেয়ালিপনা। মুখ টিপে হেসে বলে, এরা সব বিদেশি পাখি, দানা খাবে, দাঁড়ে বসবে না, উড়ে চলে যাবে। তখন কি করবে? তখন কি করবে? তাই তো, বেঁচে থাকার ফাঁকে ফাঁকে এই কথাটাই মনের মধ্যে ঘুরে ফিরে আসে সরোজবালার। কি করবে সে? কী বা করবে? অবাস্তব স্বপ্ন মনে আসে। যদি মিলিন্দ তাকে সঙ্গে নিয়ে চলে যায় ওই দূরে, যেখানে মানুষ কাজের লোকের সঙ্গে হাত মেলায় আর তাদের বসতে দেয় চেয়ারে। তুই আর তোর হিজিবিজি ভাবনা, মেয়ে বলে। ওদের দেশে বুঝি লেবার নেই? ফ্যাক্টরিতে মানুষ খাটায় না ওরা? ভিন দেশ থেকে নিগ্রোদের কেনা চাকর করে কারা এনেছিল? ভয়ে সে মেয়ের সামনে কোনো স্বপ্নের কথা বলে না, যেন কাচের পাত্র চুরমার হয়ে যাবে ঢিল লেগে। তারপর একদিন সত্যিই আসে মিলিন্দের যাবার দিন। 1.5 মাস থাকলো ছুটিতে। আর কত থাকবে? পড়াশুনো আছে, রিসার্চ আছে। দাড়িটা কামিয়ে ফেলেছে যাবার আগে, মুখটা আরও নরম আর ফর্সা দেখাচ্ছে তার। রাত 2টোয় প্লেন ছাড়বে। রাতের খাওয়া সেরে 10:30টায় বেরোবে মিলিন্দ। মেয়ে এসে দেখা করে গেছে, জামাইও। নাতি নাতনিরা পেয়েছে হাত ভরা চকোলেট। বাবা মায়ের পা ছোঁয়া হলো। ঠাকুমা নাতির হাতে দিলেন দই। ওটা খেয়ে আঁচলে হাত মুছলে শুভযাত্রা হয়। সরোজ এক দৃষ্টে ওকে দেখছে, চোখের দৃষ্টি ঝাপসা, অথচ পলক পড়ছে না। মিলিন্দ এগিয়ে এসে বুকে জড়িয়ে ধরল সরোজবালাকে। পাশের চেয়ারে রাখা ছিল নতুন প্যাকেট। এই নাও আন্টি, শীত লাগলে পড়বে এটা। নরম সবুজ শাল জড়িয়ে দিচ্ছে মিলিন্দ তার গায়ে। আগামী শীতের আরামের কথা না ভেবে হাহাকার করে ওঠে সরোজবালা। তার মনে হয় সোনার ঝিলমিলানো থামটি নিয়ে চাঁদটি যেন ভেঙে হারিয়ে মিশে যাচ্ছে ওরই অতল জলে। খুশহাল রহো বেটা, যাহা রহো মেরি পুরি উম্র লগ যায় তুমকো। নাও, তুমি আমার সমস্ত পরমায়ু। আর ঈশ্বর তোমাকে দিন সমস্ত ঐশ্বর্য। আল্লাহ তাআলা তুমকো বরকত দে। এই বলে বুক খালি করে কেঁদে ওঠে শবনম বানু, বিলকিস বানুর মা। আর আত্মা থেকে সমুদ্র জলে খসিয়ে দিয়ে বেঁচে থাকার ভয়, নিজের অস্তিত্বের সমস্ত লজ্জা। শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।